হঠাৎ করে নূরকে মারাত্মকভাবে আহত করলো সেনাবাহিনী। সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি, গেছে সেনাবাহিনীর তরফ। আর হামলার মূল হোতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে সে হচ্ছে 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ, আর এক আওয়ামী লেসপেন। 5 আগস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে সেই মুনাফেক জাতীয় পার্টি কিভাবে মাঠে এসে হুঙ্কার দেয়। ভিবি নুরুল হক নূরের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই বিবৃতি স্পষ্টত সেনাবাহিনীর সাথে সিভিলিয়ান এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যে দ্বন্দ্ব, যে কনফ্লিক্ট, এটা ফুটে উঠেছে। নিষিদ্ধ হতে চলেছে কুলাঙ্গার জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে আজকে কথা বলেছেন বাংলাদেশ এর আইন অঙ্গনের আমাদের আইনের অবির্ভাবক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আসাদুজ্জামান একটি অনুষ্ঠানে সাংবাদিকদেরকে বলেছেন, আওয়ামী লীগ যদি এই 24-এর গণহত্যার জন্য নিষিদ্ধ হতে পারে তাহলে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হতে পারবে না, 14 দল কেন নিষিদ্ধ হতে পারবে না। দর্শক, জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের গোপন একটি চুক্তি হয়েছে। অবশেষে জাতীয় পার্টির সকল গোপন ষড়যন্ত্র ফাঁস হলো। দর্শক, জাতীয় পার্টির বিরুদ্ধে এবার কঠিন অ্যাকশন নিল ডক্টর মোহাম্মদ ইউনূস। যা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। হ্যাঁ, সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি, গেছে সেনাবাহিনীর তরফ থেকে। যদিও ফজা পাগলারে নিয়ে কিছু করি না, কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা। আমি দেখাই দেবো একে একে। আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে কে ছিল। আজকের হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব, অধিনায়ক 18 ইস্ট বেঙ্গল, বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল, এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান। এই দুইজনের সরাসরি নেতৃত্বে হামলাটা হয়েছে। আর হামলার মূল হোতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে সে হচ্ছে 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ, আর এক আওয়ামী লেসপেন্সার। তারা দেশে রকিব আর আফজাল হামলাটা করছে। গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী। নূরকে আইসিইউ না হয়েছে, আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি, আঘাত গুরুতর, তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই। এবং আইসিইউ আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য না, বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে। আমি সবাইকে আহ্বান করব, নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন বেচারার কোনো ধরনের সমস্যা না হয়। নূরকে এমন ভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি, সেটা যত ছোট দলই হোক না কেন। গণ অধিকার অফিসে কেন হামলা করলো পেটানোর পরে? জুলাই আন্দোলনের পক্ষের একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম। কেন করলো এটা আমরা মিলাই দেখবো। এখন প্রশ্ন হইতেছে যে কেন হইল। বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় দাঁড়াইছে, আর্মির পক্ষে দাঁড়াইছে সবসময়। হাসনাতের সাথে যখন ওয়াকারের সে বিতর্ক হইল না, নূর ওয়াকারের স্পোক্সম্যান হয়ে উঠলো। সে কইলো ওয়াকারের ডাকে যায় নাই, ছাত্র নেতারা নিজে নিজেই গেছে। দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বলি। মানে আর্মিরে পাম দিয়া নূর বলছিল 5ই আগস্টের অভ্যুত্থানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। 90 স্বৈরাচার এরশাদকে যেভাবে তৎকালীন সেনাপ্রধান নুরুদ্দিন খান জানাই দিয়েছিলেন, মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে। বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে 4ই আগস্ট জানাই দিয়েছিলেন প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। আর সেনাবাহিনীকে টার্গেট করে এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি। এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল, যা ভুলে গেলে চলবে না। সেনাবাহিনী দিছে ওরা শান্টিং, এখনো এটা শান্টিং ভুলে গেলে এখন হয়। আর ভিডিও দেখি, শুনেন। সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা যে একটা নতুন রাষ্ট্র, নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, সেখানে সামরিক বাহিনী, প্রশাসন, ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন। সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয়। যারা এগুলো করছে এর পেছনে কারণগুলো খতিয়ে দেখা দরকার। এমনকি এই মার খাওয়ার আগে, এই কিছুক্ষণ আগে নূর কি বলছিল সেটা দেখি। আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে, এত আম্মকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে। আমাদের রাজনীতি এত সস্তা। হ্যাঁ, মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়, জামাতের নায়েব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়। তাহলে এই দেশে আর রইলটাকে বাকি? তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি? এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে, দু একজন হুজুর মাদ্রাসা ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা, ভিউটা ঠিক রাখার জন্য। তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে। এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চালায় নিউ ইয়র্কে উবার, সে এখানে 1.5 কোটি টাকা খরচ করে আপনার লা মেরিডিয়ান হোটেল, লা মেরিডিয়ান 5 স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে। জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকওয়ালা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন, সেই জন্য বন্দুকওয়ালারা একটা টহল দিয়ে গেছে। তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা,
কোনো মব হইল না। এই যে যারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আবার সিলেক্টিভ মব করছেন, ফায়দা নেওয়ার জন্য, ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে। প্রকৃত হচ্ছে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে, সেইখানে ভালো বলছেন যৌক্তিক। দেখেছেন তো, মানে ও মব নিয়ে কথা বলতেছে। নূরের পলিটিক্যাল স্ট্যান্ড ছিল প্রো ওয়াকার, প্রো আর্মি, প্রো মুক্তিযুদ্ধ। কয়েকদিন আগে প্রফেসর ইউনূসের সরকারকে ব্যাকল সরকার বলছে। দেখেন এই এক বছরে এই কি বলবেন, ব্যাকুল সরকার বলবেন, আহম্মক সরকার বলবেন, এক বছরে কোন জায়গায় নির্বাচিত প্রতিনিধি নেই। ইউনূসের কার্যালয় ঘেরায় হুঁশিয়ারি দিছিল নূর। ভাঙচুর ভাগাবাজি বাদ দিবেন। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 8 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। তার মানে গণ অভ্যুত্থানের যে সরকার, সেটার বিরুদ্ধে আর্মির পক্ষে নূরের সবসময় অবস্থান ছিল, যেটা ইন্ডিয়া এবং আওয়ামী লীগের একটা কাঙ্ক্ষিত অবস্থান। এই সরকারকে মেরুদণ্ডহীন এবং দুর্বল বলছে। বলছে 11 মাসে নাকি তারা, মানে প্রেসিডেন্ট ইউনূসের সরকার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে। ডক্টর ইউনূসকে নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু 11 মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই কথা আরো 6 মাস আগে বলছে, যখন মাত্র 5 মাস হয়েছে সরকারের ক্ষমতা নেওয়ার। দেখেন, শুনেন। 5 মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতির নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই। আবার বলতেছে লেজে গবরে করে ফেলছে 10 মাসে। মানে সে বলতেই আছে, সে 5 মাস পর থেকে এই সমস্ত আলাপ দিতেই আছে। এমনকি এই সরকারকে পুনর্গঠনের দাবি জানাইছে নূর। বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতেছে না, বেশি অক্ষম হইলে ক্ষমতা ছেড়ে দিতেও বলছে। শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি যদি কোনো সমস্যা বোধ করেন, আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ বোধ করেন, সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন, তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি, সরকার টিকতে পারবে না। এমনকি এটাও বলছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা সেটা তার সন্দেহ আছে। তার মানে এরা মাইর খাবে। দেখলেন তো, মাইর খাওয়ার আগেও কথা বলছে মব নিয়ে, যে জিএম কাদের বাসার সামনে কেন মব হইল না। আবার শোনা নিরিতে সাহেব, জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকওয়ালা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন, সেই জন্য বন্দুকওয়ালার একটা টহল দিয়ে গেছে। তারা জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। এই যে তারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আবার সিলেক্টিভ মব করছেন, ফায়দা নেওয়ার জন্য, ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে। হাসিনা 2024 নির্বাচন পরবর্তীকালীন সরকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে সে যেই হোক না কেন, যতবারই প্রভাবশালী হোক না কেন, মানে যতবারই সেনা অফিসার হোক না কেন, এবার তাকে ধরা হবে, তাকে শাস্তির আওতায় আনা হবে, বিচার বিভাগের মাধ্যমে তাকে শাস্তির আওতায় আনবে। এটা করতে ডক্টর ইউনূস বাধ্য হবেন। আর সেনাবাহিনী তারা বলে যে না, কোনো সমস্যা নাই, আমাদের কোনো দোষ নাই, জাতীয় পার্টির কোনো দোষ নাই, সব দোষ গণ অধিকার পরিষদের। সেনাবাহিনীর বক্তব্যের সার কথা ওইটাই। মানে বাংলাদেশে মিলিটারি ভার্সাস সিভিলিয়ান দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। অর্থাৎ জনগণকে অবস্থান নিতে হবে যে ওয়াকার থাকবে কি থাকবে না। ইউনূস সরকার যদি নির্বাচনের তফসিল পর্যন্ত যেতে চায়, ঘোষিত কথিত ভুয়া রোডম্যাপ অনুযায়ী ওয়াকারকে সরাতে হবে, নইলে পারবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি আমি যেটা এখন বিশ্লেষণ করবো, সেই বিবৃতি সার কথা এটা একটা ফর্মাল কনফ্লিক্ট শুরু হয়ে গেছে, যেটা আমরা বাংলাদেশে এটা কল্পনা করতাম না। হ্যাঁ, হাসিনা সেনাবাহিনীকে দলীয়করণ করেছে, হাসিনার ভাষায় কথা বলতো, কিন্তু বিপরীত ভাষায় কখনো কথা বলতে দেখিনি। একদম পাকিস্তান যেরকম যে সেনাবাহিনী একটা পক্ষ, সরকারের ভিতর সরকার, যেটাকে ডিপ স্টেট বলা হয়, ওইরকম ডিপ স্টেট মানে এটা আলাদা একটা স্টেট, আর ডক্টর ইউনূস সরকার ওটা আলাদা একটা স্টেট। অতএব এটা কিন্তু তোল পাড় সৃষ্টিকারী ঘটনা। দর্শক, জাতীয় পার্টির সংবাদ সম্মেলন শুনলাম। জাতীয় পার্টি তাদের পার্টি অফিসে সংবাদ সম্মেলন করেছে। এর মানে আজকে তো ওরা তো ঘর থেকে বের হওয়ার কথা, কারণ এটা বিপ্লবোত্তর বাংলাদেশ। এখানে জনগণ বিপ্লবীরা মব করবে পতিত শক্তির বিরুদ্ধে, এটা একদম সিম্পল নয়, সারা পৃথিবীতে এটা হবে এবং এটাই ন্যায়সঙ্গত। সেখানে এই জিএম কাদের গ্রুপ ওরা তো ঘর থেকে বের হওয়ার সাহস করার কথা না, কিন্তু ওরা পার্টি অফিসে এসে সংবাদ সম্মেলন করেছে। এই সাহসটা কোথায় পেল? সেনাবাহিনী ওদেরকে সাহস দিয়েছে। এরপরে সংবাদ সম্মেলনের বক্তব্য আমি শুনলাম শামীম হায়দার পাটোয়ারি, তিনি সংবাদ সম্মেলন করেছেন। মানে আপনি যদি শুনেন তাহলে মনে হবে যে বাংলাদেশে জাতীয় পার্টি সরকার চলছে, তো জাতীয় পার্টি সরকারের সাথে বিরোধী দল গণ অধিকার পরিষদের ঝামেলা হয়েছে, এখন সরকারি দল সংবাদ সম্মেলন করছে। আওয়ামী লীগ যেরকম বিএনপির সাথে মারামারি পর সংবাদ সম্মেলন করতো, কি বলতো যে পুলিশের উপর হামলা করেছে, পুলিশ আত্মরক্ষার্থে তারপরে এই করেছে। সেই জাতীয় পার্টি এটা বলেছে এরা পুলিশের উপর হামলা করেছে, সেনাবাহিনীর উপর হামলা করেছে, তারপরে পুলিশ সেনাবাহিনী এই কাজ করেছে। এর মানে কি জাতীয় পার্টি ক্ষমতায় দেশে, বুঝতে পারছেন? ইউনূস সরকার ক্ষমতায় বিপ্লবীদের সরকার, যত ত্রুটি বিচ্যুতি থাক, আর সেনাবাহিনী যে আরেকটা সরকার, ওইটা হচ্ছে জাতীয় পার্টি সরকার। আর জাতীয় পার্টি মানে হচ্ছে আওয়ামী লীগ। ক্লিয়ার? অতএব আপনাকে দফারফা করতে হবে, বা চূড়ান্ত দফারফা করতে হবে। ঘটনা কিন্তু ঘটে গেছে দর্শক। তো দর্শক, এবং শামীম হায়দার পাটোয়ারি আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সেনাবাহিনী এবং পুলিশকে, যে তারা আমাদেরকে বাঁচিয়েছেন এবং সংঘর্ষে জাতীয় পার্টির কেউ ছিল না, ওটা সেনাবাহিনী পুলিশের সাথে হয়েছে।
তারা সেনাবাহিনী পুলিশ এইটা করতে বাধ্য হয়েছে, যদিও কিছু ভদ্র কথা বলেছে যে অতিরিক্ত বল প্রয়োগ করা হলে সেটা তদন্ত করা হোক, আমরা চাই না অতিরিক্ত বল প্রয়োগ করা হোক, অথবা নূরের উপর হামলা আমরা কষ্ট পেয়েছি, এগুলো ফাও কথা। মূল কথা হচ্ছে সেনাবাহিনী এবং সিভিলিয়ান গভর্নমেন্টের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। অতএব আমি বিশ্বাস করি আগামীকাল মানে রবিবার প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, সেই বৈঠকে ইউনূস সরকার রাজনৈতিক দলগুলোকে এটা ক্লিয়ারলি বলবেন। নূরের উপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গণ অধিকার পরিষদের সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নূরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে হামলাটা করেছে কে? এবং যদি জাতীয় পার্টিকে যদি দায়ী করা হয়, জাতীয় মানে জামাত, বিএনপি, সবাই, বিএনপি তো কাউকেই দায়ী করেনি বা গণ অধিকার পরিষদকে দায়ী করেছে, জামাত প্রথমে যে জাতীয় পার্টিকে দায়ী করেছিল ওইটা ধরে নিলে জাতীয় পার্টি তো আছে সংবাদ সম্মেলন করার সাহস করার কথা না। এর মানে সেনাবাহিনী, এই বিবৃতি সেনাবাহিনীর বিরুদ্ধে, এটা আপনাকে বুঝতে হবে। শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানায় অন্তর্বর্তীকালীন সরকার। বিবৃতিতে বলা হয়, কেবল নুরুল হক নূরের উপরই নয়, এ ধরনের সহিংসতা, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপর আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেছে যে এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে। প্রভাব ও পদমর্যাদায় যাই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তি বা জবাবদিহিতে রক্ষা পাবে না, মানে সেনাবাহিনীর মেজর হোক আর কর্নেল হোক, রেহাই পাবে না। এই কথার অর্থ কিন্তু এটা। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে বিচার সম্পন্ন করা হবে। এর মানে ওয়াকারকে যদি সরাতে না পারে, সেনাবাহিনীকে যদি ইন্ডিয়ান দালাল মুক্ত, ফেসিবাদ মুক্ত না করতে পারে, ওই পাকিস্তানের মতো সরকার এবং সেনাবাহিনী ঝামেলা হবে, 2 দিন পর সরকারকে ফেলে দেবে, এইটি এরকম ঘটনা ঘটেছে। এর মানে এখনই এই সেনাবাহিনীর যে পাকিস্তানি সেনাবাহিনী হয়ে ওঠার যে খায়েশ, এটা এদের মাজা ভেঙে দিতে হবে সিভিলিয়ানদের, আমাদের রাজনীতিবিদদের। বিবৃতিতে বলা হয়, তাৎক্ষণিকভাবে নুরুল হক নূর এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে। দেখেন, ভিপিনুরকে বিদেশে চিকিৎসা নিতে, এটা তাদের দলের অনেক শুভাকাঙ্ক্ষী এটা করতে পারে, এটা সরকারের টাকা দরকার নেই। বরং আপনি দেখেন ওই সেনা অফিসারদেরকে আপনি ধরতে পারেন কিনা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন, ওয়াকারকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন কিনা। আইএসপি আবার বেপরোয়া বিবৃতি দিল কেন? জাতীয় পার্টিকে তারা কেন প্যাট্রোনাইজ করছে? ভারতের কোন প্রেসক্রিপশন চলছে? কেন ভারতের সেনাপ্রধানের সাথে ওয়াকার নিয়মিত যোগাযোগ করেন, তার পরামর্শে কাজ করেন? আপনি এইটা জিজ্ঞেস করতে পারেন কিনা দেখেন। রাষ্ট্রীয় খরচে ওই টাকা আমিও দিয়ে পাঠাতে পারি, ওটা কোনো ব্যাপার না। বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আগামীকাল বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠক করবেন, তবে একসাথে না, আলাদা আলাদাভাবে। যেটি বলা হচ্ছে, শনিবার বিকাল 4টা আজকে শফিকুল আলম সংবাদ সম্মেলন করে বলছেন প্রধান উপদেষ্টা বিকাল 3টায় বিএনপির সঙ্গে বসবেন, তারপর 4:30টায় জামাত ইসলাম এবং সন্ধ্যা 6টায় এনসিপির সঙ্গে সিরিজ মিটিং। খেয়াল করেন, বিএনপির বক্তব্য শোনার পর এটার আলোকে জামাত এবং এনসিপি যেহেতু মোটামুটি কাছাকাছি তাদের অবস্থান, যে কোনো একটাকে ডাকলেও পারতেন, যাই হোক, মানে সবকিছুতে এনসিপি লাগবেই, এনসিপিও ডাকা হয়েছে, তাদের কথাও শুনবে। এখন আমি ভাবছি যে বিএনপি তো তার অবস্থান পরিষ্কার করেছে, একদম তাদের স্থায়ী কমিটির বৈঠকে তারা বলেছে যে সংবিধানে হাত দেওয়া যাবে না, সংবিধান বাদে বাকি যে কোনো অঙ্গীকার আইন বা অধ্যাদেশ আকারে করা যাবে। কোনো গণভোট, গণপরিষদ, এগুলি একটা সুনির্দিষ্ট ইস্যুতে হয়, এখন সেই ধরনের না, বর্তমান সরকারই চলছে বর্তমান সংবিধানের আলোকে, সুতরাং এই আলোকেই নির্বাচনটা হবে, এটা হচ্ছে বিএনপির যুক্তি। তার বিপরীতে জামাত এবং এনসিপি সম্ভবত তারা বলবেন যে এটা তো গণঅভ্যুত্থানের আলোকে চলছে সরকার, এখন নতুন করে সবকিছু সাজাতে হবে, নতুন জুলাই সনদ যেই সেটা সংবিধানের উপরে স্থান দিতে হবে এবং তার আলোকে নির্বাচন হতে হবে। এবং তারা বলছে যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, নিম্নকক্ষে উচ্চকক্ষে। এনসিপি অবশ্য উচ্চকক্ষে বলছে। আর সংস্কার কাজটা পুরো শেষ করতে হবে, নতুন সংবিধানের কথা বলছে, এর জন্য প্রয়োজনীয় গণপরিষদ, গণভোট। এখন জামাত এবং এনসিপি যা চায়, তারা একেবারে বিপরীত অবস্থানে বিএনপি। এই অবস্থায় কি করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? তিনি কোনো সমাধানের সূত্র আছে তার কাছে? পারবেন সমাধান দিতে? আচ্ছা, প্রধান উপদেষ্টা যদি একটা আহ্বান জানান, সেটাকে মানবেন কিনা? নেগেটিভটা ধরে নিই, নেগেটিভটা হওয়ার সম্ভাবনাই বেশি, তখন কি করবেন? করণীয় কি? ডক্টর মোহাম্মদ ইউনূস কি তখন ভাববেন যে যেহেতু পরিস্থিতি এরকম, কেউ মানছে না, আর এইভাবে নির্বাচনটা তিনি করতে চান না, তাহলে তিনি কি সরে যাবেন? তেমন কথা তাদের সামনে বলবেন, নাকি পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন? বা আদৌ কি সমাধানের কোনো সূত্র আছে কিনা? এর মধ্যে জানা গেছে যে জামাত ইসলাম, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের 2 অংশ মিলে তারা বৈঠক করেছে, নিজেরা বৈঠক করেছে। জামাত ইসলাম আলাদাভাবে সালাউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেছে, সমাধান হয়নি। জামাত ইসলাম এই সমাধানের জন্য তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বসতে চান, মনে করছেন যে সেখানে হয়তো একটা সমাধান মিলবে। তো যদি আমার কথা হলো, যদি সমাধান না হয় প্রধান উপদেষ্টার বৈঠকে, তখন প্রধান উপদেষ্টা তো বেকায়দায় পড়বেন। এই বেকায়দায় পড়ে তিনি কি করবেন? যা হয় হবে, নির্বাচন দিয়ে দেবে, মানে শেখ হাসিনা স্টাইলে। সেটা কি সম্ভব? ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো রাজনৈতিক সরকার না, তাহলে তিনি মানে নির্বাচনের মতন হবে, কেউ আসলো কে আসলো না, এটা তার দেখার বিষয় না। আগে যেভাবে শেখ হাসিনা বয়ান দিতেন, তেমনটাই কি হবে? কি হবে? অনেকগুলো কিন্তু প্রশ্ন। এই প্রশ্নের মীমাংসা যদি আগামীকালকে না হয়, তাহলে কি হবে? আলটিমেটাম দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? খেয়াল করেন বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন। বর্তমান পরিস্থিতি সরকার নিশ্চয়ই বুঝতে পারছে যে এই পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে নির্বাচনকে ঘিরে, যেহেতু নির্বাচনের ব্যাপারে ঐকমত্য নেই, সুতরাং এটা একটা ইস্যু হতে পারে।
সেই কারণে আজকে দেখেন শফিকুল আলম বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, আর সালাউদ্দিন আহমেদ বলছেন যে আল্লাহ ছাড়া কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না। তার মানে খুবই শক্ত অবস্থানে আছে বিএনপি, শক্ত অবস্থানে আছে জামাত সহ এনসিপি অন্যরাও। এইরকম মুখোমুখি অবস্থায় ডক্টর মাহমুদ ইউনূস আগে যেমন যমুনা লাগাতার ঘেরাওয়ের কারণে মে মাসে তিনি একবার পদত্যাগের অভিপ্রায় প্রকাশ করেছিলেন, এখন কি আবার সেই দিকেই যাবে? অনেকগুলো প্রশ্ন আস্তে আস্তে ধুমায়িত হচ্ছে। কালকে হয়তো তার একটা ফলাফল পাওয়া যাবে, কি ফলাফল হবে এটা বলা খুব কঠিন। ইতিমধ্যে নূরের ঘটনা সরকারকে বিচলিত করেছে, সেটা যাতে আর বিস্তৃতি না ঘটে সেজন্য বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে বিদেশে চিকিৎসা, বিচার বিভাগীয় কমিশন। অন্যদিকে গণ অধিকার পরিষদ তারা সেই উত্তরায় জিএম কাদের বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করছে, বিজয়নগরের পথ অবরোধ করেছে, আরো অনেক জায়গায় হয়েছে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এবং গণ অধিকার পরিষদের তো আর সেই রাজনৈতিক ক্ষমতা নেই, তার সাথে যুক্ত হচ্ছে অন্যান্য রাজনৈতিক ফোর্স, তার মধ্যে অধিকাংশই হচ্ছে মানে ধর্মীয় রাজনৈতিক সংগঠন। নিষিদ্ধ হতে চলেছে কুলাঙ্গার জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে আজকে কথা বলেছেন বাংলাদেশ এর আইন অঙ্গনের আমাদের আইনের অবির্ভাবক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আসাদুজ্জামান একটি অনুষ্ঠানে সাংবাদিকদেরকে বলেছেন, আওয়ামী লীগ যদি এই 24-এর গণহত্যার জন্য নিষিদ্ধ হতে পারে তাহলে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হতে পারবে না, 14 দল কেন নিষিদ্ধ হতে পারবে না। যেই দাবি ছাত্র সমাজ করছে সেই দাবি পূরণের জন্য সরকার এগিয়ে আসছে। আমরা সরকারকে সাধুবাদ জানাই। এই ধরনের সিদ্ধান্তে যদি সরকার আসে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ধন্যবাদ জানাবো। আমরা গতকালের এই কুলাঙ্গারদের অত্যাচারে নির্যাতনে প্রায় 50 জন ছাত্র অধিকার এবং গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা যে আহত হয়েছে, সেই আহতের প্রতিবাদে আজকে আমরা দেখছি দেশব্যাপী প্রতিবাদ চলছে। বাংলাদেশ জামাত ইসলামী জোহরের নামাজের পরে বাইতুল মুকাররমের গেট থেকে বিশাল প্রতিবাদ সভা এবং মিছিলের আয়োজন করেছে। এর নেতৃত্বে ছিলেন জামাতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতৃত্ববৃন্দ। প্রিয় দর্শক, আমরা আজকে দেখতে পেয়েছি যে বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বের হয়েছে। এবারের ছাত্রদের বিজয় ঘরে নিয়ে ফিরবে ইনশাআল্লাহ। ছাত্রদেরকে যারা পরাজিত করে ভারতীয় দূষরদেরকে যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলা হবে এবারের আন্দোলনে। এবারের আন্দোলনে ঘরে ফিরবে না আমাদের ছাত্র সমাজ যতদিন পর্যন্ত আওয়ামী লীগের দূষররা বাংলাদেশের বিভিন্ন স্থানে শক্তিশালী অবস্থায় আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের দূষররা এখন অনেকটাই রাষ্ট্র পরিচালনা করছে। কথা আসছে যে আসিফ নজরুলের মতন একজন ভারতীয় দালাল কি করে আইন উপদেষ্টা হয়ে বসে আছে। গতকাল ভিপি নুরুল হক নূরকে দেখতে যাওয়ার পরে ধাওয়া দিয়েছে নুরুল হক নূরের দলের নেতাকর্মীরা, পিছনের দরজা দিয়ে ঢাকা মেডিকেল থেকে পালিয়ে এসেছে আসিফ নজরুল। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সরাসরি ফোন করেছেন হাসপাতালে, খবর নিয়েছেন আজকে ভিপি নুরুল হক নূরের এবং উনার সুচিকিৎসার জন্য সার্বিকভাবে সরকার পাশে আসছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ইউনূস স্যার একজন বয়স্ক সম্মানিত মানুষ, উনাকে কলঙ্কিত করছে চতুর্দিকে ভারতীয় দালালরা বসে। যে ইউনূস স্যার শপথ দিয়ে বাংলাদেশে এসেছিলেন, ভারত যদি বাংলাদেশের দিকে তাকা ভারতের 7 সিস্টারকে খান খান করে ফেলা হবে। আর সেই ভারত আজকে ইউনূস স্যারের চতুর্পাশে তার কুলাঙ্গাদেরকে বসিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কিন্তু বাইরে চলছে জটিল রাজনৈতিক হিসাব নিকাশ, নির্বাচন কেন্দ্রিক রাজনীতির হিসাব নিকাশ। দর্শক, আজকে এমন কিছু কথা বলবো যেটা অনেকেই বলবেন যে মৃত্যুর সঙ্গে ভিপি নূর পাঞ্জা লড়তেছে, এই সময় এই কথাগুলি বলা উচিত কিনা। কিন্তু আমার মনে হয় যে সত্য যত তাড়াতাড়ি জানা যায় ততই মঙ্গল। দেখুন, ভিপি নূরের উপর হামলা যে পরিকল্পিত, এতে কোনো সন্দেহ নেই। এবং গতকালকে সাংবাদিক রাশিদুল হক বলেছেন আমার চ্যানেলে যে বেশিরভাগ সেনা সদস্য এবং পুলিশ সদস্য দাঁড়িয়েছিল, গুটি কয়েক সেনা এবং পুলিশ এসে নূরের উপর হামলা চালায় এবং লাঠি দিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করার চেষ্টা করে এবং অচেনা একজন লাল গেঞ্জি পরিহিত এসে কয়েকটা আঘাত করে। আমি কিন্তু সারা রাত ঘুমাইনি, অনেক সঙ্গে ফোনে কথা বলছি বাংলাদেশে। তো আমি যা জানলাম যে কিছু লোক মনে করে যে এটা হয়তো একটা ডিজাইনের অংশ, যে পুলিশ এবং সেনাবাহিনী নূরকে মারবে, কিন্তু ওইরকম মারবে না, সামান্য একটু মারবে, কিন্তু অ্যাক্সিডেন্টলি মারটা বেশি হয়ে গিয়েছে। কিন্তু এই যুক্তিটা না আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। অন্য কিছু লোকের মতে যে সেনাবাহিনী বা পুলিশের একটা অংশ, তারা যে কোনো কারণেই হোক ভিপি নূরের উপর খুবই বিরক্ত, অথবা তারা কোনো জায়গা থেকে অর্ডার পেয়েছেন ভিপি নূরকে মারার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অর্ডারটা কে দিয়েছে? অনেকেই বলতেছেন যে নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান বাহার অথবা ডক্টর ইউনূসের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা খোদা বক্স। কিন্তু অনেকে আবার মনে করেন যে যখন সেনাবাহিনী এসে পড়ে স্পটে, এবং যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সুতরাং আসলে তখন নীতি নির্ধারণের ক্ষেত্রে ওই এলাকার সেনাবাহিনী যে কমান্ডার, সেই কমান্ডারের ভূমিকাটাই বেশি থাকে। এবং আমরা অবশ্যই অলরেডি জেনেছি পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে বলেছেন যে এলাকার কমান্ডার কে ছিল, লেফটেন্যান্ট কর্নেল মেজরের কারা ছিল বলেছেন না। কিন্তু এটাও স্পষ্ট না যে আসলে নির্দেশটা কে দিয়েছে। নির্দেশটা কে দিয়েছেন পুলিশের প্রধান নাকি সেনাবাহিনীর প্রধান নাকি সেনাবাহিনীর কমান্ডার? তো সোশ্যাল মিডিয়া যার যা ইচ্ছা, কেউ দায়ী করতেছেন পুলিশ প্রধানকে, কেউ দায়ী করতেছেন সেনাপ্রধানকে ইত্যাদি। কিন্তু এখনো কোনো কংক্রিট এভিডেন্স পাওয়া যায়নি, তদন্ত হয়নি, এবং লাল গেঞ্জি পরিহিত লোকটা নাকি সেনাবাহিনীরও কেউ না, পুলিশেরও কেউ না, তাকে গ্রেপ্তার করেও আবার ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে পুলিশের সামনে অপরিচিত একজন লোক নূরকে পেটাচ্ছে, পুলিশ কিছু বলতেছে না, সেনাবাহিনী কিছু বলতেছে না। আমি সবকিছু মিলিয়ে এটা সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, এটা আসলে পরিকল্পিত হামলা হয়েছে ভিপি নূরের উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে পরিকল্পিত হামলা কেন হলো, কেন ভিপি নূরের উপরে এত ক্ষোভ? দর্শক, এর পিছনে রয়েছে ভিপি নূরের উপরে ব্যক্তিগত আক্রোশ প্লাস জটিল নির্বাচন কেন্দ্রিক হিসাব নিকাশ।
এখন প্রশ্ন করতে পারেন কিভাবে, একটা একটা করে আসি। প্রথমে আসি নূরের উপর ব্যক্তিগত আক্রোশ। বাংলাদেশে যে কয়জন লোক রাজনীতি করে তার ভিতরে সবচেয়ে সাহসী হচ্ছে নুরুল হক নূর, এতে কোনো সন্দেহ নেই। এবং এই সাহসী লোকের সাহসিকতাকে অনেকেই বেয়াদবি বলে আখ্যায়িত করেন, যেটা এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে নূরের ক্ষেত্রে ঘটেছে। হাসিনা পালিয়ে যাওয়ার আগে নূরের যেই সব কার্যক্রমকে কিছু লোক সাহসী বলতো, হাসিনা পালিয়ে যাওয়ার পরে নূরের সেই কার্যক্রমকে কিছু মানুষ বেয়াদবি বলে আখ্যায়িত করতেছে। এবং আপনারা অবশ্যই গতকালকে ইলিয়াস হোসেনের ভিডিও দেখেছেন, যে সেখানে নূর চেয়েছিল চিফ প্রসিকিউটর নিয়োগ করতে, তাজুল ইসলামকে বলছে লাথি মারবো, তাজুল ইসলাম আবার ইলিয়াসকে ফোন করছে, তারপরে আরো বিভিন্ন জায়গায় প্রশাসনে বা বিভিন্ন জায়গায় সে খুবই প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এবং ওই যে মানববন্ধন করছে দুদকের সামনে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ইত্যাদি বিভিন্ন কারণে। এবং সর্বশেষ তহিদ আফ্রিদিকে ধরার পরে তিনি পুলিশকে ফোন করে বলেছেন যে এখনই তাকে ছেড়ে দিন। এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার এবং কথা না শুনলে গালিগালাজের বিভিন্ন অভিযোগ আছে, সত্য মিথ্যা কতটুকু আমি জানি না। এবং এই সমস্ত কারণেই বিএনপির হাইকমান্ড তার উপরে বিরক্ত হয়। প্রথমে তারা সিদ্ধান্ত নিয়েছিল নূরকে এবং রাশেদকে একটা একটা করে আসন দিবে, কিন্তু শেষ পর্যন্ত এই নূরের বিরুদ্ধে ক্রমাগত বিএনপির হাইকমান্ডের কাছে অভিযোগ যাওয়ার পরে বিএনপি সিদ্ধান্ত থেকে সরে আসে। এবং বিএনপির হাইকমান্ড যে নূরের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, এটা জানার পরই সেই নূরের আসনের যে নেতা হাসান মামুন, এই হাসান মামুন নূরের উপরে আক্রমণ করে, কারণ সেও তো এমপি হতে চায়, তাই না? তো মুদ্রা কথা এই হচ্ছে কি অবস্থা। এবং এরপর থেকে নূর কিন্তু ওই যে মানে খাবি খাচ্ছে আর কি, ওই যে মাছ যেমন পানিতে খাবি খায়, ওরকম খাবি খাচ্ছে, এদিকে না ওদিকে, এদিকে না ওদিকে। তো রিসেন্টলি নূরের সঙ্গে জামাত ইসলাম এবং এনসিপি এই দুইটা দলের সখ্য ক্রমশ বাড়তেছে এবং এনসিপি বলতেছে যে এই জুলাই সনদকে সংবিধানে স্থান দিতে হবে, আরো বিভিন্ন সংস্কার শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে, এর বাইরে কোনো নির্বাচন নাই। জামাত ইসলাম বলেছে যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন ছাড়া কোনো নির্বাচন হবে না। এবং প্রথম আমরা মনে করতে কথার কথা, মানে এগুলো আছে না কিছু। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।